আজকের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন বিশিষ্ট অভিনেতা শিল্পী শঙ্কর চক্রবর্তী, সঙ্গে ছিলেন অন্যান্য আরো বিশিষ্ট জনেরা। নমস্কার। সামনে অনেক গুণী মানুষরা বসে আছেন এবং যারা বয়স্ক মানুষ আছেন তাদের আমার প্রণাম, আমার ছোটদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সত্যি দুর্গাপুর এত ভালো শ্রোতা, এত ভালো দর্শক খুব কম জায়গায় পাওয়া যায়। আমি কালকেও যে অনুষ্ঠান করেছি তারা এত মন দিয়ে শুনেছেন। এর আগে আমি সৃজনী যে হলটা রয়েছে, আমি দুটো নাটক 2 বছর পর পর করে গেছি। একটি আজকের শাহজাহান এবং আরেকটি টিনের তলোয়ার। দুটো নাটকই আমার গুরু শ্রী উৎপল দত্তের লেখা। আর বর্তমানে অত্যন্ত আন্তর্জাতিক মানের একজন পরিচালক সুমন মুখোপাধ্যায় দুটি নাটকই নতুন করে নির্দেশনা দিয়েছে, তাতে আমি অভিনয় করে গেছি এবং পুরো হাউসফুল দর্শক পেয়েছি। আজকে আমি সত্যিই আনন্দিত। সাধনা আমাকে ডেকেছে, গতকাল সাধনার অনুষ্ঠানে ছিলাম। আজকে এখানে বেঙ্গল এডিটর যে পত্রিকা, তার যিনি সম্পাদক বিপ্লব বাবু ডেকেছেন। আমি সত্যি গর্বিত, আনন্দিত এখানে আসতে পেরে। কালকে যারা ছিলেন তারা একটি কবিতা আমার গলায় শুনেছেন। আমি আরেকবার ওইটা দিয়ে শুরু করছি, কারণ যাকে ছাড়া আমাদের বাঙালি সংস্কৃতি ভাবাই যায় না, সেই রবি ঠাকুরের কবিতা। একটু তোলা যায় গো, সামান্য। অবশ্য পড়লে আবার এটাই ঠিক আছে, থাকে থাকে থাকে। পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মনে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, খেয়ে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অবসাদ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবজাত ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে। বহিয়া চলেছ তরণীকে, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। কেউ কথা রাখে। খুব প্রিয় কবিতা আমার, নিশ্চয়ই আপনাদেরও শোনা কবিতা, পড়া কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় অষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, সেই অষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর,
তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের পাতায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ পুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমার দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে করুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এইরকম গন্ধ হবে, আদরের গন্ধ। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার অন্যতম খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি করুণা। এখনো সে যে কোনো নারী, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। কেউ কথা রাখিনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। আমাদের একটি শ্রুতি নাটকও আছে মালঞ্চ, সেটা একটু পরে যাচ্ছি আমি। সময় বোধ হয় সংক্ষেপ, কারণ এখানে 9টার মধ্যে শেষ করতে হয়। তো আমি কবিতা শেষ করে একবারে একটা পাঠে চলে যাব, তারপরে আমি ডেকে নেব সাধনাকে, আমরা দুজনে মালঞ্চ করব। তারপরে আমি তারাপদ রায়ের একটি পাঠ করব। তা আমি এখন তারাপদ রায়ের একটি পাঠ শুনবেন, খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আমি কি মানুষ? তারাপদ রায়। প্রতিদিন সকালবেলায় আমি একটা দ্বিধার মধ্যে থাকি, হাঁটতে বেরোবো কি বেরোবো না। ধীরে ধীরে নানা রকম চিন্তা করতে করতে স্পোর্টস গেঞ্জি গায়ে দিই, ট্র্যাকস্যুট পরি, তারপর হাল ফ্যাশনের হাঁটবার জুতো। এইসব শৌখিন জিনিস বলা বাহুল্য আমার নিজের কেনা নয়, আমার পুত্র তাতাই সুদূর আমেরিকা থেকে তার বাবার জন্য নিয়ে আসে। কিংবা আমি যখন যাই তখন দোকানে ঘুরে ঘুরে কিনে দেয়। দাম যা পড়ে তাদের ভারতীয় টাকায় কলকাতায় আমার আগামী 10 বছরের জুতো জামা কাপড় হয়ে যেত। কিন্তু তা তো হবে না। আমার ছেলে আমাকে শুধু যুবক বানাতেই চায় না, সুন্দর পোশাকেও দেখতে চায়। আমি অত্যন্ত বাধ্য পিতা। সংসারে কোনোদিনই কারো ইচ্ছেকে আমি অমান্য করিনি। সুতরাং সামান্য কথা কাটাকাটির পর তাতাইয়ের নির্দেশ মেনে নিই এবং ছেলের ওখানে যখন থাকি তার কড়া তত্ত্বাবধানে দুবেলা নিয়মিত হাঁটতে বেরোতে হয়। আমার স্ত্রী অর্থাৎ ছেলের মা মিনতির কিন্তু অত হাঁটতে হয় না। প্রথমত তার হাঁটবার পোশাক নেই, দ্বিতীয়ত কি এক অজ্ঞাত কৌশলে প্রতিদিনই হাঁটবার সময় কিছুক্ষণ আগে থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকি। একজন খোড়া ব্যক্তিকে হাঁটাতে পাঠানো নির্মম ব্যাপার। তাতাই অতটা নির্মম নয়, তার মাকে প্রায় নিয়মিত অব্যাহতি দেয়। কলকাতায় এসে অবশ্য আমার একার রাজত্বে আমি একাই রাজা। হাঁটা না হাঁটা আমার নিজের ইচ্ছে। কিন্তু এই প্রবৃত্ত পেরোনো জীবনে কার হাঁটতে ভালো লাগে জানি না। আমি কষ্ট করে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠলেও শেষ পর্যন্ত হাঁটতে যাওয়া হয়ে ওঠে না। আর যে জন্য হাঁটতে যাওয়া, সেই প্রাথমিক ব্যায়াম জুতো জামা পরতেই আমার হয়ে যায়। আমি বুড়িওয়ালা মোটা মানুষ, ট্র্যাকস্যুট এবং স্পোর্টস গেঞ্জি পরতেই দরদর করে ঘামতে থাকি। আর ওই হাঁটবার জুতো, সেটা পায়ে দেওয়ার জন্য আমাকে সিঁড়ির ওপরে যেতে হয়। 3 ধাপ সিঁড়ির নিচে দাঁড়িয়ে সব থেকে ওপরের ধাপে রাখা জুতোর পা গলানোর চেষ্টা করি। খুব সহজ চেষ্টা নয়। এই তো গত মাসে একদিন সিঁড়ির ওপর উল্টে গিয়ে পড়ে গিয়েছিলাম। সুতরাং আজকাল জুতো জোড়া পায়ে দেওয়ার খুব একটা চেষ্টা করি না, চপ্পল পায়ে দিয়ে হাঁটতে যাই।
আজকেও শোয়ার ঘরের বাইরে দোতলায় ঝুল বারান্দায় বসে জামা জুতো পরতে যাচ্ছিলাম, এমন সময় পাশের বাড়ির বারান্দায় দেখি প্রবীণ প্রমথেশ বাবু হাউ হাউ করে কাঁদছেন। কি হলো, কি ব্যাপার? ওর এক ছেলে বিদেশে থাকে। কালকেই প্রমথেশ বাবু আমাকে বলেছেন ছেলের ফোন পেয়েছি, খুব খুশি, একটা প্রমোশন পেয়েছে। আর মেয়ে দুজনের তো কলকাতাতেই বিয়ে হয়েছে, নিয়মিত যাতায়াত করে, তারা যথেষ্টই দেখাশোনা করে যায়। প্রমথেশ বাবু হঠাৎ কান্না থামিয়ে দিলেন, একদম চুপ। কি জানি কি ব্যাপার, আমার হয়তো উনি দেখতে পেয়েছেন আমার উপস্থিতি তাঁর এই কান্না বন্ধের কারণ হয়েছে, কিন্তু তা নয়। মিনিট খানেক পরেই তিনি দেখলাম হঠাৎ আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আর সে কি ফোপানো, একদম ধনুকের মতো বাঁকা হয়ে উচ্চ গ্রামে ফুপিয়ে যাচ্ছে। আর দেরি করা উচিত নয়, আমি চপ্পল পায়ে গড়িয়ে দ্রুত প্রমথেশ বাবুর বাড়িতে গেলাম। প্রাতঃ ভ্রমণে না বেরোনোর একটা অজুহাত পেলাম। প্রতিবেশীর দুর্দিনে তার খোঁজ নেওয়াই আমার আশু কর্তব্য। প্রাতঃ ভ্রমণ চুলোয় যাক। প্রমথেশ বাবুর বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে একটু পরে প্রমথেশ বাবুর স্ত্রী পাড়া সম্পর্কে চক্রবর্তী বৌদি দরজা খুললেন। তিনি কিছু বলার আগে আমি জিজ্ঞাসা করলাম, এই প্রমথেশ দা কি হয়েছে, আপনাদের কি খবর? এই সকালবেলা প্রমথেশ দা এত কাঁদাকাটি করছেন কেন? বৌদির মুখ দেখে মনে হয়েছিল তেমন মারাত্মক শোকবহ কোনো ব্যাপার নয়। একবার আমার প্রশ্ন শুনে চক্রবর্তী বৌদি ঠিক করে হেসে ফেললেন। তাও বললেন, মিস্টার চক্রবর্তী কিছু হয়নি। আমি বললাম তাহলে? বৌদি বললেন তাহলে আর কি, উনি ব্যায়াম করছেন। আমি বিচলিত হয়ে বললাম, কিন্তু ব্যায়াম কোথায়? আমি তো দেখলাম উনি হাও হাও করে কাঁদছেন, কখনো ফুপিয়ে কাঁদছেন। অতি বড় শোকে বা বিপদেও মানুষ এভাবে কাঁদে না। আমার কথা শেষ হওয়ার আগেই প্রমথেশ দা নিচে নেমে গেলেন। আমাকে দেখে বললেন, আমাকে কাঁদতে দেখে খোঁজ নিতে এলে বুঝি? তার মুখে একটা শান্ত ভাব, কোথাও শোকের চিহ্ন মাত্র নেই, অতি স্বাভাবিক। তিনি আমাকে বসতে বলে বৌদিকে 2 কাপ চা আনতে বললেন। আমি বসবার পর তারপরে এসে আমাকে বললেন, আরে কাঁদাকাটি নয় মশাই, আমি এক্সারসাইজ করছিলাম, ওই আপনারা যাকে বলেন ব্যায়াম। আমি হতবাক। এই বয়সে অনেকের মাথার ব্যামো দেখা দেয়, ভদ্রলোকের মাথা খারাপ হলো নাকি? একটু চিন্তা করে আমি বললাম, এই আপনি তো মরা কান্না কাঁদছিলেন। আপনার বাড়ির সামনে নিম গাছে যে কাকগুলো প্রতিদিন সকালে বসে, সেগুলো আজ আপনার কান্না শোনার পর নিরুদ্দেশ হয়ে গেছে। খুব হাসলেন প্রমথেশ দা। ইতিমধ্যে চা এসে গেছে, সঙ্গে নোনতা বিস্কুট, এবং বিস্কুটের প্লেটের পাশে ছোট কাচের বাটিতে 1 চামচি নুন। অনেক বাড়িতে চায়ের সঙ্গে আলাদা বাটিতে চিনি দেওয়া থাকে, যে যতটা কম বেশি খায় সেই পরিমাণ নিয়ে। আমিও প্রথমে ভেবেছিলাম চিনিই বুঝি। প্রমথেশ বাবু আমার ভুল নিরসন করলেন। ওটা চায়ে মেশাতে হবে না, চায়ে চিনি দেওয়া আছে, ওটা নুন। আপনার জন্য নয়, আমার জন্য। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আজকাল নুন দিয়ে চা খাচ্ছেন নাকি? প্রমথেশ দা বললেন, দূর মশাই, নুন দিয়ে তো চা খায় না। আমি চা বিস্কুটই খাবো, সঙ্গে আঙুল দিয়ে তুলে একটু একটু করে নুন জিভে ঠেকাবো। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। প্রমথেশ দা বুঝিয়ে বললেন, আরে প্রত্যেকদিন সকালবেলা টানা 8 ঘন্টা কান্নাকাটি করছি, চোখের জলের সঙ্গে শরীর থেকে অনেক নুন বেরিয়ে যাচ্ছে, তো তাই শরীরকে কিছু নুন ভর্তুকি দিচ্ছি, নাহলে প্রেশার কমে গিয়ে একদম মাথা ঘুরে পড়ে যাব। আমি এবার বলতে বাধ্য হলাম, তা দৈনিক নিয়ম করে বিনা কারণে 8 ঘন্টা কাঁদতে যাচ্ছেন কেন? এবার প্রমথেশ দা বললেন, কয়েকদিন ধরে ভাবছি আপনাকে ব্যাপারটা গুছিয়ে বলবো, আপনাকেও আমাদের ক্রাইম ক্লাবের সদস্য হতে অনুরোধ করব। এই ক্রাইম ক্লাব কি জিনিস? আমি তো এই কথা কোনোদিন শুনিনি। প্রমথেশ দা উত্তেজিত হয়ে বললেন, আরে লাফিং ক্লাব শুনেছেন তো? আর কিছুদিন পরে ক্রাইম মানে লাফিং ক্লাব আর থাকবে না, শহরটা এই ক্রাইম ক্লাবে ছেড়ে যাবে। লাফিং ক্লাব ব্যাপারটা না আমি জানি। এই কলকাতা শহরের শহরতলিতে গত কয়েক বছর অসংখ্য লাফিং ক্লাব গড়ে উঠেছে। সকাল বা সন্ধ্যায় দিনের নির্দিষ্ট সময়ে একদম নানা ধরনের লোক, ধনী দরিদ্র নির্বিশেষে, স্ত্রী পুরুষ করে আসে। এ বিষয়ে আমি আগে লিখেছি একবার, এবং এক পার্কে গিয়ে লাফিং ক্লাবের সদস্য হব বলে সবাই যেখানে হাসছিল, সেখানে সকলের সঙ্গে তালে তাল মিলিয়ে এবং গলা মিলিয়ে আমি কিছুক্ষণ হেসেছিলাম। কিন্তু এই ক্লাবের দলপতি আমি হাসতে পারি না এই বলে ওই হাসি ক্লাব থেকে বার করে দেয়। আজ প্রথমবার প্রমথেশ দার কাছে জানলাম ক্রাইম ক্লাব অর্থাৎ কাঁদবার ক্লাব হাসি ক্লাবের ঠিক বিপরীত।
হাসি ক্লাবের নিয়ম মেনে ধারাবাহিকতা রক্ষা করে ধারাবাহিকভাবে নির্দিষ্ট সময় হাসতে হয়, এবং ক্রাইম ক্লাবে হাসির জায়গায় কান্না। এই ব্যাপারে প্রমথেশদার কাছে শুনলাম, ঠিক মতো হাসলে যে মন শরীর ভালো হয়, মন ভালো হয়, শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়, অট্ট হাসি আসলে বুক পিঠ থেকে কোমর পর্যন্ত মাসলে শুশ্রূষা হয়, আবার নিজকে হাসি আসলে ঠোঁটের কোণে পেশিগুলো উত্তেজিত হয়, তেমনি কাঁদলেও হয়, খুব বেশি হয়। তাছাড়া কান্না হাসির থেকে অনেক সোজা, যদিও পরিশ্রম একটু বেশি। ঘুরিয়ে ফিরিয়ে নাকি কান্না, মানে মেকি কান্না, ফোপানো কান্না, হাউ হাউ কান্না, আর্তনাদ ঠিক মতো করতে পারলে শরীরে বিশেষ করে হৃদয়ের মনের অসুখ দূর হয়ে থাকে। প্রমথেশদার কাছে জানা গেল, কাছেই একটা পার্কে কয়েকজন মিলে একটা ক্রাইম ক্লাব খুলেছে। সেই ক্লাবে ছেলে বুড়ো নারী পুরুষ নির্বিশেষে সদস্য সংখ্যা মোটামুটি ভালোই। তারা রোজ খুব ভোরে পার্কে এসে জড়ো হন এবং কাঁদা প্র্যাকটিস করে। খুব ভোরে পার্কে আসতে হয় বলে ব্যাপারটা একটু কষ্টকর, কিন্তু কিছু করার নেই। একটু বেলা চলে গেলে লোকজন বেরিয়ে পড়ে, তখন নানা রকম সমস্যা দেখা দেয়, নানা জনে নানা রকম মন্তব্য করে। একবার তো তাদের কাঁদতে দেখে এক ব্যক্তি ব্যঙ্গাত্মক সুরে বলেছিলেন, এরা সবাই একসঙ্গে এরকম করছে কেন, কাক হওয়ার চেষ্টা করছে নাকি? এরকম আরো টুকটাক নানা রকম মন্তব্য ভেসে আসে, যেটা খুবই অসুবিধাজনক, কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটে। তাই সবাই ক্লাবের সমস্ত সদস্যরা মিলে ঠিক করলেন তারা ভোর 4:30 পার্কে আসবে। ঘন্টাখানেক কাঁদার পর যে যার বাড়ি ফিরে যাবে। বাড়ির লোক পাড়া প্রতিবেশী জানবে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন, নিজে থেকে কাউকে কিছু বলার প্রয়োজন নেই। প্রমথেশদার কাছে যে পার্কটার নাম শুনলাম, সেখানে ক্রাইম ক্লাবের সদস্যরা রোজ ভোরে সমবেত হন এবং কান্না প্র্যাকটিস করেন। সেই পার্কটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। প্রমথেশদার কাছে সব শুনে খুব কৌতূহল মনে হলো। ভাবলাম, কাঁদলে যখন শরীর মন সব ভালো থাকে, তখন একবার চেষ্টা করলে দোষ কি? কিন্তু তা নয়। মিনিট খানেক পরেই তিনি দেখলাম হঠাৎ আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আর সে কি ফোপানো, একদম ধনুকের মতো বাঁকা হয়ে উচ্চ গ্রামে ফুপিয়ে যাচ্ছেন। আর দেরি করা উচিত নয়, চক্র গড়িয়ে দ্রুত প্রমথেশ বাবুর বাড়িতে গেলাম। মানে প্রাতঃভ্রমণ না বেরোনোর একটা অজুহাত পেলাম আর কি। প্রতিবেশীর দুদিনে তার খোঁজ নেওয়াই আমার আসল কর্তব্য, প্রাতঃভ্রমণ চলে যাক। প্রমথেশ বাবুর বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে একটু পরে প্রমথেশ বাবুর স্ত্রী পাড়া সম্পর্কে চক্রবর্তী বৌদি দরজা খুললেন। তিনি কিছু বলার আগেই আমি জিজ্ঞাসা করলাম, এই প্রমথেশদার কি হয়েছে, আপনাদের কি খবর? এই সকালবেলা প্রমথেশদা এত কানাকাটি করছেন কেন? তাই না, এটা তাই শুনে গেছি। একবার চেষ্টা করলে দোষ কি? হ্যাঁ, প্রমথেশদাকে আমি বললাম আমি সদস্য হতে চাই। প্রমথেশদা বললেন, খুব ভালো কথা, আমি তো নিজেও ভাবছিলাম আপনাকে আমাদের ক্রাইম ক্লাবের সদস্য হতে অনুরোধ করব। আমি জানতে চাইলাম তার চাঁদা কত দিতে হবে। প্রমথেশদা বলে, না ওসব কিছু লাগবে না, কাঁদতে পয়সা লাগে নাকি। প্রমথেশদার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কাল ভোর রাতে উনি আমাকে পার্কে নিয়ে যাবেন, আমাকে রেডি হয়ে থাকতে হবে। তার সারাদিন নানান কাজের মধ্যে ব্যাপারটা ভুলিয়ে গিয়েছিলাম। রাতে যখন শুনলাম তখন তো আর কিছু মনেই ছিল না। ভোর রাতে দরজায় ধাক্কা, চোখ খুলে কিছুক্ষণ শুয়ে শুয়ে ভাবলাম, এত রাতে কে রে বাবা। কিন্তু তখনই মনে পড়ে গেল প্রমথেশদার কথা। তাড়াতাড়ি উঠে বসলাম। পোশাক পরতে পরতে মিনতিকে ডেকে বললাম, আমি একটু বেরোচ্ছি, দরজা বন্ধ করলাম। ঘুম জড়ানো চোখে মিনতি বলল, এত অন্ধকারে কোথায় বেরোচ্ছ? এখন তো পুলিশের গাড়িগুলো রাস্তায় টহল দিচ্ছে। আমি বললাম, আমার যা বয়স তাতে পুলিশ আমাকে চোর বলে ধরে নিয়ে যাবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। প্রমথেশদার সঙ্গে হাঁটতে চললাম পার্কের দিকে। শুনলাম শুনশান রাস্তা, হালকা হাওয়া বেশ লাগছে, ভোর রাতের আবহাওয়াটা। পার্কে পৌঁছে দেখি প্রায় 100 লোক জড়ো হয়েছে। সবাই বেশ সময়নিষ্ঠ, ঠিক সময় এসে গেছে। আমি প্রমথেশদার সঙ্গে পার্কে প্রবেশ করলাম। দেখলাম সদস্যদের মধ্যে বিভিন্ন বয়সের ব্যক্তিরা আছেন, নানা রকমের প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষেরা। অশীতিকর বৃদ্ধ যেমন আছেন, তেমনি আছেন যুবক। চিফ সেক্রেটারি থেকে বাংলা সিনেমার অতীত দিনের চোখের জলের রানী। কার্যক্রম শুরু হল। প্রথমটাই ভয়াবহ আর্তনাদ। এটা প্রথমে রাখা হয়েছে এই কারণে, শতাধিক লোক একসঙ্গে আর্তনাদ করে উঠলে সে ভয়াবহ কাণ্ড হয়। আশপাশে 1 মাইলের মধ্যে রাস্তার কুকুর, আকাশের পাখি যে যেদিকে পারে ছুটতে থাকে। পুলিশের জিপ দ্রুত গতিতে উল্টো দিকে পালিয়ে যায়। আর রাস্তায় যারা কাজে বেরোতে বেরিয়েছিলেন, কাজে বা বেড়াতে বেরিয়েছেন, তারা আর এগোন না, সোজা বাড়ির দিকে ফিরে যায়। তাই প্রথমেই রাখা হয়েছে আর্তনাদ। 4:30 থেকে 4:33। সেই আর্তনাদ শুনে আমি বুঝতে পারলাম ওই যথেষ্ট। এভাবে মুদ্রিত প্রোগ্রাম ধরে ধরে একের পর এক কান্না। একেবারে শেষ আইটেম হয়েছে মধুর কান্না, চোখ ভরা জল, ঠোঁট ভরা হাসি। মেয়েরা আঁচল আর ছেলেরা রুমালে চোখ মুছবেন। চোখ মুছতে মুছতে বাড়ি ফেরা।
দুঃখের বিষয় সেদিন আমার সদস্য হওয়া হলো না। ক্রাইম ক্লাবের সেক্রেটারির কাছে প্রমথেশ দা আমাকে নিয়ে যাওয়ার পর উনি বললেন, এই মুহূর্তে আমরা আর সদস্য নিচ্ছি না, আপনি পরে যোগাযোগ করুন। আমি কিছু বলার আগে প্রমথেশ দা জানতে চাইলেন, কিন্তু কেন? সেক্রেটারি বললেন, গত কয়েকদিন যাবৎ আমাদের এই ক্রাইম ক্লাবের ক্ষতি সাধন করার চেষ্টা করছে কিছু লোক। পার্কের কাছে যে পাড়া আছে সেখানকার লোকেরা প্রতিবাদ জানিয়ে গেছে, বলে গেছে ক্লাব বন্ধ না করলে দলবদ্ধভাবে ওরা হামলা চালাবে। প্রমথেশ দা উৎকণ্ঠিত হয়ে জানতে চাইলেন, তাহলে কি হবে? ক্লাব কি উঠে যাবে? সেক্রেটারি বললেন, হ্যাঁ, তা কেন উঠবে? আমরা এই ব্যাপারটা ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রীকে জানিয়েছি, ওকে অনুরোধ করেছি যুব ভারতের ক্রীড়াঙ্গনের মধ্যে যেসব ফাঁকা মাঠ পড়ে আছে তারই একটা আমাদের জন্য দিতে। উনি খুবই ভালো মানুষ, এক কথায় রাজি হয়ে গেছেন। বলেছেন, বেশ তো, আপনারা আবেদন করুন, আমি ফ্রিতে আপনাদের মাঠ ব্যবহার করতে দিচ্ছি, তবে আমাকেও মাঝে মাঝে আপনাদের ক্লাবে নিয়ে গিয়ে কাঁদার অনুমতি দিতে হবে। আমি বললাম, ক্রীড়ামন্ত্রীও আসতে চান? সেক্রেটারি বললেন, হ্যাঁ, জনদরদি মানুষ, আমরা ওকে বলেছি, বেশ তো, যখন আপনার ইচ্ছা আপনি আসবেন, আমাদের সঙ্গে কাঁদবেন, দেখবেন শরীর মন কেমন ঝরঝরে প্রফুল্ল হয়ে উঠবে। আশা করছি সামনের মাসেই আমরা যুব ভারতে চলে যেতে পারবো, আপনি বরং আগামী মাসের প্রথম একবার আসুন। পরের মাসে প্রমথেশ দিয়ে আমাকে প্রথম দিনই ভোরবেলা ঘুম থেকে তুলে মাঠে নিয়ে গেলেন। গিয়ে দেখি এলাহি কাণ্ড। আগের বার শখানেক লোক দেখেছিলাম, এবার শেষ রাতের আলো আধারিতে বেশ কয়েকশো লোক জড়ো হয়েছে। আরো লোক আসছে পিলপিল করে। 4:30 প্রায় বাজে, সবাই গিয়ে লাইনে দাঁড়ালো। একজনের মাথায় উচ্চপদস্থ মিলিটারি অফিসের মতো পালক দেওয়া টুপি, কোমরে চওড়া চামড়ার বেল্ট, মুখে হুইসিল। কাঁটায় 4:30টার সময় উনি জোর হুইসিল বাজালেন, তারপর হাত মাইকে চেঁচিয়ে উঠলেন, আর্তনাদ! বাবা, সে কি আর্তনাদ! সমস্ত পূর্ব কলকাতা যেন চমকে উঠল। সামনে নিএম বাইপাস দিয়ে কয়েকটা দূরপাল্লার বাস প্রতিদিনের মতো আজও কলকাতায় ফিরছিল। হঠাৎ এই সমবেত আর্তনাদ শুনে ডান দিকে গলি ধরে বেলেঘাটার নারকেলডাঙ্গার দিকে পালিয়ে গেল। পথের কুকুরগুলো সমস্ত রাত্রি পরিশ্রম করে সদ্য প্রাত নিদ্রার আচ্ছন্ন হয়েছিল। তারা হঠাৎ লেজ গুটিয়ে সমবেত ইএম বাইপাসের উত্তরে দক্ষিণে ছুটতে লাগলো। স্টেডিয়ামের চারপাশের গাছে যেসব অলস বিহঙ্গের আরেকটু চোখ বুঝে আরাম কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তারা কলরব করতে করতে দ্রুত আকাশে বহু দূরে উড়ে গেল। ভাবতে গেলে অবাক হতে হয়, কিন্তু আমি তো সচক্ষে দেখেছি কলকাতা বিমানবন্দর থেকে সদ্যোত্থিত প্রাতকালীন বিমানটি যেতে দেখে স্টেডিয়ামের আকাশপথে আসা মাত্র বুঝে কিংবা না বুঝে হঠাৎ দ্রুত বেগে দিক বদল করে দক্ষিণ দিকে রওনা হয়ে গেল। সে যা হোক, আমি তো প্রমথেশদার সঙ্গে ক্রন্দন কার্যক্রমে যোগ দিলাম। আর্তনাদের সময় সকলে যেরকম কপাল চাপিয়ে বুক চাপিয়ে কাঁদছিল, আমি অবশ্য ওরকম করতে পারিনি। প্রত্যেকের চোখ দিয়ে দদ্দ হওয়া করে জল পড়ছিল, কিন্তু আমার একটা কঠিন ব্যায়ামও আছে, কিছুতেই চোখে জল আসে না। মানে পরের কান্নাগুলি আমি সকলের সঙ্গে তাল মিলিয়ে করে গেলাম। এরই মধ্যে টের পেলাম ক্রাইম ক্লাবের বেশ কয়েকজন কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। আমি খেয়াল করলাম ছিঁচকাদিন জায়গাটা আমার তেমন জুৎসই হলো না, তবে স্পেশালজনিত কারণে আমি নাকি কান্নাটা উঠতে গেলাম। অবসরের প্রথম পাঠ শেষ হলো, দিন পরিষ্কার হয়ে এসেছে, কুকুরেরা রাস্তায় যে যার সস্থানে ফিরে এসছে, গাছের ডালে পাখিরা ফিরছে, একটি স্বাভাবিক সকাল। কিন্তু আমার পক্ষে সকালটা সুখের হলো না, কারণ কান্নার পাঠ শেষ হওয়ার পরে ক্লাবের কর্তা ব্যক্তিরা আমাকে প্রমথেশদাকে আটক করে দিলেন, বললেন একটু থেকে যাবেন। এই কার্যক্রমের যিনি প্রধান পরিচালক, কার্যক্রমে তার ডাক নাম হাসি, তাকে সবাই হাসিদা বলে। তিনি এসে আমাকে জেরা করতে লাগলেন, ক্লাবের সদস্য হতে চাইছেন। প্রমথেশদা বললেন, সেই জন্যই তোকে নিয়ে এসেছি। এবার হাসিদা সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন, মাঝে মাঝে কাঁদাকাটি করেন নাকি এই প্রথম? আমি স্বীকার করলাম, এই প্রথম। এবার হাসিদা জিজ্ঞাসা করলেন, জীবনে কখনো কাঁদেননি? আমি একটু ভাবলাম, তারপর বুঝলাম সত্যি আমি জীবনে কাঁদিনি। মা মারা গিয়েছিল, এমনকি আমার পিঠুপিঠি দাদা অল্প বয়সে মারা যায়, কখনোই আমার চোখে জল আসেনি। আমি ক্ষুব্ধ হয়েছি, দুঃখিত হয়েছি, বিচ্ছেদে বেদনাহত হয়েছি, কিন্তু কখনো চোখে জল আসেনি। হাসিবাবুকে কিছু বলার আগে তিনি আমার মনের কথাটা বুঝে গেলেন। এবার তার সর্বশেষ প্রশ্ন, ছেলেবেলায় জ্ঞান হওয়ার পর কখনো কাঁদেননি? মানে বায়না করে বা রাগ করে, খিদে বা কোনো যন্ত্রণায়? আমি বিনীতভাবে বললাম, দেখুন এসব 60-70 বছর আগের কথা, আমার কিছু মনে পড়ছে না। তবে মায়ের কাছে শুনেছি ছোটবেলায় আমি একেবারেই কাঁদুনে ছিলাম না।
গম্ভীর মুখে হাসি বউ চলে গেলেন। তারপর মাত্র 2-1 মিনিট কি সব আলোচনা করে ফিরে এলেন। তারপর আমাকে বললেন, দেখুন আমরা দুঃখিত, আপনি একদম কাঁদতে পারেন না, আপনাকে আমাদের ক্রাইম ক্লাবের মেম্বার করা গেল না। আমার আর ক্রাইম ক্লাবের মেম্বার হওয়া হয়নি। মাঝে মাঝে একা বসে ভাবি এবং তখন মনে পড়ে কয়েক বছর আগে আমি হাসতে পারি না বলে লাফিং ক্লাবের মেম্বার করা হয়নি। আমি কাঁদতেও পারি না, আমি হাসতেও পারি না। আমি কি মানুষ? সাধু সাধু সাধু। তারাপদ রায়ের একটি রচনা শিল্পী শঙ্কর চক্রবর্তী পাঠ করবেন, তারপরে আলোচ্য। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। এটা একটু শুনতে হবে মন দিয়ে। একটা মানুষ বাড়িতে আসে, তারপরে আস্তে আস্তে তার নেশাটা কোন পর্যায়ে চলে যায় এবং সে কী সব করতে থাকে সেটা নিয়ে লেখা। একটু শুনুন মন দিয়ে। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম। টপ করে এক পেক গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফেলটা তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উঁকি দিয়ে গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ে কিছু হলো? গিন্নি, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখন ভাগ্য দেখছি। আমি আবার রান্নাঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্যই। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দুপেক মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কিচ্ছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বা কি? গিন্নি বলছো, কি বলছো? 30 বছর হলো, দেখতে আরো বুড়োটি লাগে। আমি ভুলেই গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স 30। হ্যাঁ, তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। এরে, আলমারিটা আবার জায়গা বদল করে ফেললো কি করে রে বাবা? তার থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেক পেটে চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি। হ্যাঁ, গ্যাসের ওপর সিঙ্ক চড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে বললাম, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি বলে, বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারিতে আরো একটু দিলাম। সিঙ্কটা ধুয়ে ওটা তাকের ওপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? গিন্নি, শোনো, তোমাকে জলের ঝাড়টা দেখবো না, চুপ করে বসো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম, কিন্তু এখনো কি সমীর কিচ্ছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ আমি কোনো ইয়ে নিই না।
এই কিওর নিই না, ও হ্যাঁ আলু নিই না। এবারে আমরা চলে যাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি। এরপর শিল্পী শঙ্কর চক্রবর্তী এবং শিল্পী সাধনা রায়ের একটি উপস্থাপনা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা সেই পর্বে এগিয়ে যাই এবার। শুরু করছি তাহলে, হ্যাঁ। রবি ঠাকুরের কাহিনী অবলম্বনে এই মালঞ্চ নাটকে শ্রুতিরূপ দিয়েছেন অনামিকা। তুমি আজ কেমন আছো নীলু? আয়ের মুখে শুনলাম তুমি আজ ওষুধ খাওনি। কেন কেন খাওনি? আজ কতক্ষণ তোমায় দেখিনি বলো তো? এই দেখো আমি তোমার জন্য ল্যাভারনা ফুলের গুচ্ছ এনেছি। দেখো, মনে মনে নিশ্চয়ই জানো সকালবেলা কাজের চাপে তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। আমার কোনো দোষ ছিল না। আমি নিশ্চয় করে কি করে জানবো বলো? আমার কি আর সেদিন আছে? দিনের কথা হিসেব করে কি লাভ? তুমি তো আমার সেই তুমিই আছো। আচ্ছা, আমার সফলতাতে ভয় করে গো, জোর পাইনি যে বলে। অল্প একটু ভয় করতে ভালো লাগে নাকি? ওটা দিয়ে আমাকে উস্কে দিতে চাও? এর চাপই তো মেয়েদের স্বাভাবিক। আর ভুলে যাওয়া বুঝি পুরুষদের স্বভাব সিদ্ধ নয়? বলতে শ্রদ্ধাও কই। বলো না ওসব কথা। ওরা বিধাতার সাপে লম্বা ফুরসত দিয়েছে যে। উল্টো বললে সখী, সুখের দিনে ভোলা যায় কিন্তু ব্যথার দিনে নয়। তুমি সত্যি বলো, আজ সকালে তুমি ভুলে চলে যাওনি? কি যে বলো তুমি! হ্যাঁ, চলে যেতে হয়েছিল বটে, কিন্তু যতক্ষণ না ফিরেছি মনে স্বস্তি ছিল না। কেমন করে বসেছো তুমি? পা দুটো বিছানায় তোলো। বেরিয়ে দিতে চাও? পাছে পালাই? বেরিয়ে দিতে চাই। জন্মে মরণে তোমার পা দুখানি নিঃসন্দেহে রইল আমার কাছে বাধা। সরলা, সরলা, আর নীলুকে ওষুধ দাও না। সারাদিন কিছু খেতেও দেওয়া হয়নি। ওকে বকছো কেন? ওর দোষ কি? আমি তো দুষ্টুমি করে খাইনি, তুমি আমাকে বকো। এই সরলা, তুমি যাও তো, মিছি মিছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বকুনি খেও না। আরে যাবে কি? না না, ওষুধ বের করে দিই, হরলিক্স নিয়ে আসুন। সমস্ত দিন মেয়েটাকে বাইরের কাজে তুমি কাটিয়ে পারো, তার উপরে আবার নার্সের কাজ কেন? একটু দয়া হয় না মনে? ও কাজ আয় পারবে। ঠিক আছে সরলা, তুমি যাও, হ্যাঁ। শোনো না গো, একটু এদিকে ফিরে বসো। আচ্ছা, আজ তুমি খুব ভোরে উঠেছিলে না? ওই আমরা যেমন আগে উঠতো। হ্যাঁ, উঠেছিল। ঘড়িতে তেমনি অ্যালার্ম দেওয়া ছিল। হ্যাঁ, ছিল বই। সেই নিম গাছতলায় সেই কাটা গাছের গুড়ি, তার উপর চায়ের সরঞ্জাম সব ঠিক রেখেছিল বাসু। হ্যাঁ, দেখেছিল। নইলে খেসারতের দাবিতে নালিশ সুযোগ করতেন তোমার আদালতে। দুটো চৌকি পাতা ছিল। হ্যাঁ, পাতা ছিল সেই আগেকার মধ্যে। আর ছিল সেই নীল পাড় দেওয়া বাসন্তী রঙের চায়ের সরঞ্জাম, রূপোর দুধের জাল, ছোট সাদা পাথরের বাটিতে চিনি, আর ড্রাগন আঁকা জাপানি ট্রে। অন্য চৌকিটা খালি রাখলে কেন? কিছু করে রাখিনি। আকাশের তারাগুলি গোনাগুনতি ঠিকই ছিল, এবং শুক্ল পঞ্চমীর চাঁদ রইল দিগন্তের বাইরে। সুযোগ থাকলে তাকে আনতাম ধরে। সরলাকে ডাকনা তোমার চায়ের টেবিলে? এর উত্তরে বললেই হতো তোমার আসনে আর কাউকে ডাকতে মন চায় না। কিন্তু সত্য কথাটা হচ্ছে, সকালবেলায় বোধ হয় সে জব টপ কিছু করে।
আমার মতো ভজন পূজনহীন লেচ্ছ তো নয়। চা খাওয়ার পরে আজ বুঝি তাকে অর্কিড হাউসে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কিছু কাজ ছিল, ওই বুঝিয়ে দিয়ে ছুটতে হলো দোকানে। আচ্ছা, অনেকদিন ধরে ভাবছি একটা কথা, রমণীর সঙ্গে সরলার বিয়ে দাও না কেন? ঘটকালি কি আমার ব্যবসা? না না, ঠাট্টা নয়, বিয়ে তো করতেই হবে। রমণীর মতো পাত্র পাবে কোথায়? পাত্র আছে একদিকে, পাত্রীও আছে আরেকদিকে, কিন্তু মাঝখানে মন আছে কিনা সে খবর কি রাখো? মনে হয় এইখানটাতেই খটকা। আসল কথা, তোমার ইচ্ছে নয় বিয়েটা ঘটে। এতক্ষণে ধরে ছুটি। সরলা গেলে আমার বাগানের দশা কি হবে বলো তো? এই কি ওটা তোমার ব্যথাটা বেড়ে উঠলো নাকি? না, কিচ্ছু হয়নি আমার। আমার জন্য তোমার কত ব্যস্ত হতে হবে না। আমাদের বিয়ের পরে ওই অর্কিড ঘরের প্রথম পত্তন, তারপর দিনে দিনে আমরা দুজনে ওটাকে সাজিয়ে তুলেছি। ওটাকে নষ্ট করতে তোমার মনে একটু লাগে না? সরলা কি জানে ফুলের বাগানে? বলো কি, সরলা জানে না যে মেসমশাইয়ের ঘরে আমি মানুষ, তিনি যে সরলার জ্যাঠামশাই? তুমি তো জানো, তাঁরই বাগানে আমার হাতে খড়ি। তিনি বলতেন তার কাজ, সরলা ছিল তার সঙ্গিনী। তুমি ছিলে তার সঙ্গী, আর এমন নিয়মের ভয় যে সেই বাগানে তোমার মেসমশাই সর্বনাশ হয়ে গেল। আমার তো তাই ভয় করে। অলক্ষণে মেয়ে, মাঠের মতো কপাল, ঘোড়ার মতো লাফিয়ে চলে। মেয়েদের এই পুরুষালীর প্রতি ভালো নয়, বুঝতে ভালো নয়। ওদের সংসারে অকল্যাণ হয়। ও কি কথা বলছো লিলু? মেসমশাই শুধু বাগান করতে জানতেন, কিন্তু ব্যবসা বুদ্ধি তার ছিল না। এতে সরলার দোষ কোথায়? তাহলে তুমি সরলাকে বিয়ে করলে না কেন? কথা শোনো, আরে বিয়ের কথা কোনোদিন আমার মনেও আসেনি। কোনোদিন মনেও আসেনি, মনে পর্যন্ত আসেনি। এই বুঝি তোমার কবিত্ব? জীবনে কবিত্বের বেলায় প্রথম দেখা দিল যেদিন তোমাকে দেখলাম। তার আগে আমি দুই বোনই মিলে দিন কাটিয়েছি বনের ছায়ায়। আচ্ছা, সত্যি বলো তো, সরলাকে তুমি ভালোবাসতে না? হ্যাঁ, নিশ্চয়ই বাস্তু। আমি কি জড় পদার্থ? জানো, একদিন সরলার মুখে ছিল উজ্জ্বল হাসি। মনে হতো যেন পাখির ওড়ার ছন্দ ছিল ওর পায়ের চলার মধ্যে। আজও চলেছে বুক ভরা বোঝা হয়ে হয়ে, তবু ভেঙে পড়েনি। একদিনের জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে। খাও তুমি, দাও। অনেক শুনেছি ওর কথা, ও আমার কাছে আর বলতে হবে না। অসামান্য মেয়ে, তাই তো বলছি ওকে ওই বারাসাতের মেয়ে স্কুলের হেড মিস্ট্রেস করে দাও না। তা তো কতবার বলছে। বারাসাতের মেয়ে স্কুল কেন, আন্দামানও তো আছে। না, ঠাট্টা নয়। শোনো, সরলাকে ঘরের কাজে ওই অর্কিড ঘরে কাজ দিতে পারবে না। কেন, কি হয়েছে? আমি তোমাকে বলে দিচ্ছি, সরলা অর্কিড ভালো বোঝে না। আমিও তোমাকে বলে দিচ্ছি, সরলা আমার চেয়ে অর্কিড ভালো বোঝে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ও নয় আমার চেয়ে, আমি কি তোমার চেয়েও অর্কিড ভালো বোঝে। কিন্তু কিন্তু তবু বলছি না না না, ওই অর্কিড ঘর কেবল তোমার আর আমার। ওখানে সরলার কোনো অধিকার নেই। খুব ভালোবেসে হাজারো না বিছানায় পড়ে আছে। নীলু, কিন্তু তোমার তোমার তুমি তোমার সারা বাগান সরলাকে দিতে পারো, এবং একটু রেখো যেটুকু আমায় উৎসর্গ করা। কেঁদো না নীলু, কেঁদো না। বলো কি করবো? তুমি কি চাও সরলাকে বাগানের কাজে আমি না রাখি? কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। ও তোমার বাগান, তুমি যাকে খুশি রাখতে পারো, তাতে আমার কি? নীলু, এ কথা তুমি বলতে পারলে? এ বাগান আমার, তোমার নয়। আমাদের মধ্যে এই ভেদ বুদ্ধি এলো কবে থেকে? যাবে থেকে ওই সারা বিশ্বের সব কিছু এলো তোমার জন্য, আর আমার জন্য রইল এই ঘরের কোল, এই রোগসজ্জা। আমার এই ভাঙা প্রাণ নিয়ে দাঁড়াবো কিসের জোরে তোমার এই আশ্চর্য সরলার সামনে? আমার সে শক্তি আজ কোথায়?
তোমার সেবা করি, তোমার বাগানের কাজ করি। নিরু, আগে তো তুমি এমন ছিলে না। বাগানের ব্যাপারে কত পরামর্শ নিতে সরকার কাছে। আগে ওরও খবর খবর ছিল না। বিধাতা যে আমার দিকে আজ অন্ধকার করে দিলে, তাই তুমি ভাবছো ও এত জানে, ও তত জানে। অর্কিক চিনতে আমি ওর কাছে লাগিনি। নিরু, আমি যে নিরুকে চিনি, এই যেন তার কথা নয়, এই যেন আর কেউ। না গো, না, সেই নিরুই বটে। তার কথা এতদিনও তুমি বুঝলে না। বিয়ের পর যেদিন আমি জেনেছিলাম তোমার বাগান তোমার প্রাণের মতো প্রিয়, সেই দিন থেকে ওই বাগান আর আমার মধ্যে কোনো ভেদ রাখিনি গো, একটুও না। একেবারে এক হয়ে গেছি ওর সঙ্গে। জানি বলছি, আমার সব কিছু নিয়ে তুমি। রাখো ওসব কথা। আজ দেখলাম ওই বাগানের মধ্যে অনায়াসে প্রবেশ করলো আর একজন। আমি হলে কখনো তা হতে দিতুম না। ওর অহংকার দিয়ে তুমি প্রতিনিয়ত আমাকে অপমান করছো। নিরু, কি বলছো তুমি? কখন? যখন আমি মরতে বসেছি, যখন উপায় নেই নিজের শক্তি প্রমাণ করবার। এটা কেন হলো বলবো? তুমি আমার চেয়ে ওকে অনেক বেশি ভালোবাসো বলে। এতদিন সে কথা লুকিয়ে রেখেছিলে কেন? নিরু, নিরু, আজ এতদিন পরে আমাকে এই কথা বলতে পারলে। ঠিক আছে, আমি কাছে থাকলে তোমার শরীর খারাপ হবে। কর্নারের পাশে যে জাপানি ঘর আছে, আমি সেখানে থাকবো। দরকার হলো আমি ডেকে পাঠিয়ে আমি চলি। না না না, শোনো শোনো, যেও না, তোমার পায়ে পড়ি, চলে যেও না, শোনো। নিরু, নিরু, তুমি এসো। আজ কতদিন পরে তুমি আমার ঘরে এলে বলো তো? সত্যি বলো, আমাকে মাফ করেছো তুমি? তুমি আমায় মাফ না করলে আমি যে মরেও শান্তি পাবো না গো। কি বলছো? এর আগে তুমি তো কখনো বাড়ি ছেড়ে চলে যাওনি, এবার গেলে কেন? এত নিষ্ঠুর তোমায় কে করলে? অন্যায় করেছি নিরু, মাফ করতে হবে। তোমার ব্যথা কি আমি বুঝিনি? এই রমেন ঠাকুরকে বলেছিলাম সরলাকে এই ঘরে নিয়ে আসতে। ও এত দেরি করছে কেন? ওই তো, ওই তো এসে গেছে। সরলা, এসো এসো বোন, এসো ভেতরে এসো। থাক থাক বোন, প্রণাম করতে হবে না। এসো, আমার পাশে বসো। এই শুনছো, ওই গয়নার বাক্স থেকে আমার মুক্তোর মালাটা একটু দাও না গো। এই নাও। দাও দাও। জানো সরলা, এতদিন ভেবেছিলাম যখন আমার চিতায় দাহ হবে তখন মালাটা যেন আমার গলায় থাকে। কিন্তু আচ্ছা, এই ভালো বলো, এই ভালো আমার হয়ে এই মালা তুমি গলায় পরে থেকো শেষ দিন পর্যন্ত, কেমন? ঠিক আছে, তুমি 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 এখন যাও, যাও, ওদিকে ওদিকে যাও, যাও বলছি। হ্যাঁ গো, কাল সকাল থেকে এই সরলাকে দেখছি না কেন? সে কি, তুমি জানো না? সরকার বাহাদুর তাকে গুলি পোলাও চালান করে দিয়েছে। সে কি, কেন? জানো না বুঝি? না। সে যে রমেনের সঙ্গে বিপ্লবীদের দলে নাম লিখিয়েছিল, ও, শ্রদ্ধানন্দ পার্কের এক সভা থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। হ্যাঁ? সরলাকে পাঠায় গুলি পোলাও, হ্যাঁ। আর রমেনকে পাঠায় ও হরিণ বাড়ি। ও, তাকে নিল, তুমি না ওষুধটা খেয়ে নাও। ডাক্তার বলে গেছে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হবে। তা খুব হয়েছে, আমাকে আর ওষুধ খাওয়াতে হবে না। তার থেকে ওই বাগানের কাজে একটু মন দাও দেখি।
হ্যাঁ, আর শোনো, ওই হাওলা মালিককে ডেকে দাও তো, আমি শুয়ে শুয়ে তাকে দিয়ে বাগানের কাজ করাবো। ঠিক আছে, আমি তাকে ডেকে নিয়ে আসছি। নীরু, শুনছো? এই খবর আছে। কি গো, কি হচ্ছে? তোমাকে খুশি খুশি লাগছে কেন? নীরু, চিঠি এসেছে। চিঠি? হ্যাঁ, জেলে স্থানাভাব, তাই সরকার বাহাদুর সরলাকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, কি হলো নীরু? তোমার শরীর খারাপ হচ্ছে? আয়া, একবার ডাক্তারবাবুকে ডেকে আনো তো। কি হচ্ছে? কষ্ট হচ্ছে? সরলাকে ছেড়ে দিচ্ছে, তাই ভালোই হলো, বলো, ভালোই হলো। জানো, সরলার উপর আমি অনেক অন্যায় করেছিল। আমার পায়ে ধরে বলছি, আমি আর অন্যায় করবো না, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। কিন্তু আমাকে ভালোবাসো তুমি, যা চাও আমি সব করবো, আমি সব করবো। কিন্তু আমাকে ভালোবাসো তুমি। নীরু, চেয়ে দেখো, সরলা এসেছে। এসেছে? প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। সরলা, এবার মালাটা আমি তুমি দিতে পারবো। এসো তুমি পরিয়ে দিই। না, পারলাম না, আমি পারলাম না। এ মালা আমি দিতে পারবো না। এখানে তো জায়গা হবে না, তুমি যাও, তুমি থাকবো, তুমি পালা, এখনই পালা, নইলে ধীরে ধীরে তোমার বুকে ফেলে দিব। লুকিয়ে দেবো তোর রক্ত। নীরু, কি হলো তোমার? পড়ে গেলে কেন? ডাক্তার, নীরু কথা বলছে না কেন? চোখ মেলো নীরু, কথা বল।